কাঁথি, খেজুরি। মেদিনীপুরের সুদূর দক্ষিণে আমাদের যাত্রা শুরু হলো। বেলদা স্টেশন থেকে প্রায় 36 মাইল বাঁধানো পথ কাঁথি পর্যন্ত। মোটর বাস চলে। আশেপাশে অনেক গ্রাম ফেলে যেতে হয়। তার মধ্যে বর্ধিষ্ণু গ্রামেরও অভাব নেই। গ্রামগুলির গৃহবিন্যাসের খানিকটা স্বাতন্ত্র্য আছে। পশ্চিমবঙ্গে সাধারণত যে ধরনের গৃহবিন্যাস দেখতে আমরা অভ্যস্ত, ঠিক সেরকমের নয়। পথের দুধারে মধ্যে মধ্যে হাট, বাজার, গ্রাম এক একটা গঞ্জের মতন। যাবার পথে বাঁদিকে পটাশপুর ফেলে যেতে হয়। অমরশি, কসবা ও পটাশপুর দুই অগ্রপত্তন বা এগরার উপর দিয়েই বাস যায়। বেলদা থেকে কাঁথির ঠিক মধ্যপথে এগরা। কাঁথির ভৌগোলিক অবস্থানের চেতনার জন্যই বোধ হয় যাত্রাপথে কেবলই মনে হচ্ছিল ক্রমে যেন তলিয়ে যাচ্ছি। বাইরের নিসর্গও যেন বদলে যাচ্ছে। সমুদ্র সৈকতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আচমকা মনে হয় একদা ব্র্যাকেটে এবং সে সুদূর অতীতের একতা ব্র্যাকেট ক্লোজড সমুদ্রের ফেনিল তরঙ্গের গর্জন শোনা যেত এখানে। পশ্চাৎ অপসরণকালে সমুদ্র ফেলে গেছে তার পায়ের চিহ্ন অফুরন্ত বালুস্তূপে আর বালিয়াড়িতে। কসবা নামের আধিক্য খুব বেশি এদিকে। গ্রামের নাম কসবা দিয়ে অনেক আছে। কসবা মুসলমানি কথা, গণ্ডগ্রাম বা ছোট টাউনকে বলে। মুসলমান রাজত্বকালের এরকম আরও অনেক স্মৃতি এই অঞ্চলে দেখা যায়। বাংলার শিশুরা যে বর্গীদের নাম শুনে ভয় ঘুমিয়ে পড়ে, সেই মারাঠা বর্গীরা দীর্ঘকাল পটাশপুর অঞ্চলের শাসনকর্তা ছিলেন। 1760 সালে মেদিনীপুর জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। তারপর থেকে 1803 সাল পর্যন্ত মারাঠারা পটাশপুর অঞ্চল থেকে তাদের লুণ্ঠন ক্রিয়া চালাতে থাকে এবং তাতে কোম্পানির সাহেবদের নবাব প্রদত্ত জমিদারি ইচ্ছামতন লুণ্ঠন করার অসুবিধা হয়। প্রায় অর্ধ শতাব্দী ব্যাপী মারাঠাদের উপদ্রব সহ্য করতে হয় কোম্পানির সাহেবদের। 1803 সালে উড়িষ্যাসহ পটাশপুর অঞ্চল ইংরেজদের দখলে আসে। পটাশপুরের অধিকাংশ অঞ্চল তখন রেণুকা দেবী চৌধুরানী নামে এক রানীর অধীনে ছিল। পটাশপুরের কাছে কসবা ই অমরশি ব্র্যাকেটে অমরশি পটাশপুর বলে ব্র্যাকেট ক্লোজড নামে একটি গ্রাম আছে। একসময় মুসলমান শাসনকালে এই অঞ্চল বেশ সমৃদ্ধশালী ছিল বলে মনে হয়। অমরশিতে চিশতি সম্প্রদায়ভুক্ত মখদুম সাহেবের আস্তানা আছে। মখদুম সাহেব সম্বন্ধে একটি প্রচলিত কিংবদন্তি শোনা যায়। অমর সিংহ নামে স্থানীয় এক রাজা ছিলেন ব্র্যাকেটে জমিদার ব্র্যাকেট ক্লোজড। তিনি খুব মুসলমান বিদ্বেষী ছিলেন। শোনা যায় সকালে উঠে তিনি কোনো মুসলমানের মুখ দর্শন করতেন না। দাম্ভিক ও উদ্যত ছিলেন খুব। সাধারণ প্রজাদের তিনি মানুষ বলেই মনে করতেন না। রাজবাড়ির সিংহদ্বারের সামনে তিনি তাঁর জুতো ঝুলিয়ে রাখতেন। উদ্দেশ্য হল দর্শনপ্রার্থী প্রজারা প্রথমে জুতো দর্শন করবে এবং জুতো প্রণাম করে ভিতরে যাবে। মখদুম সাহেব দেশ ভ্রমণ করতে করতে বাংলাদেশের এই অঞ্চলে আসেন 17 শতাব্দীর শেষ দিকে। এসে তিনি একদিন রাজার সঙ্গে দেখা করতে যান। যথারীতি তাঁকেও জুতো প্রণাম করতে বলা হয়। তিনি রাজি হন না। দ্বাররক্ষীরা ভয় দেখালে তিনি তাদের হত্যা করেন। পরে রাজা সৈন্যদের হুকুম দেন মখদুম সাহেবের শির আনতে। সৈন্যরা তাদের রাজাসহ নিহত হয়। চারিদিকে মখদুম সাহেবের এই অলৌকিক বীরত্বের কথা রটে যায়। প্রজারা ধন্য ধন্য করে। অত্যাচারী রাজার কবল থেকে তারা মুক্তি পায়। মখদুম সাহেবের শিষ্য হয় অনেকে। এ অঞ্চলে মুসলমান ধর্মে দীক্ষিতের সংখ্যাও বাড়ে। চাকলা হিজলির শাসক মসনদ আলী শাহ তাঁর সুখ্যাতির কথা শুনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। হজরত মসনদ আলী পরে মখদুম সাহেবের সমাধি, মসজিদ, হুজরা ইত্যাদি নির্মাণ করে দেন। আস্তানার অবস্থা এখন সঙ্গীন। মসজিদের গায়ে ফার্সি ভাষায় একটি লিপি আছে। তার অর্থ হল, এখানে ঈশ্বরের কাছে ভক্তিভরে প্রার্থনা করো। মখদুম শিহাবুদ্দিন আউলিয়ার জন্য এই মসজিদ
নির্মাণ করা হয়েছিল, তিনি ইসলামের বিশ্বাসী সেবক ছিলেন। 1072 হিজরা বা 1660 থেকে 61 সালে মসজিদ তৈরি হয়। এক নম্বর ফুটনোট, নোটস অন আর্কিওলজিক্যাল রিমেইনস ইন বেঙ্গল বাই মৌলভী আব্দুল ওয়ালি, জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, ভলিউম 20, 1924। চাকলা হিজলির মসনদি আলী তাজ খাঁর শাসনকালের সঙ্গে ব্র্যাকেটে 16শো শতাব্দী ব্র্যাকেট ক্লোজড মখদুম সাহেবের বাংলায় আগমনের কালের মিল হয় না। সুতরাং উভয়ের দেখা সাক্ষাৎ ঐতিহাসিক ঘটনা নয়, কিংবদন্তি। মনে হয় মোগল যুগে আরও অনেক মুসলমান ফকির ও গাজী সাহেবের মতন মখদুম সাহেব এই অঞ্চলে ধর্মপ্রচারের জন্য এসেছিলেন। ধর্মপ্রচারের কাজে স্থানীয় হিন্দু রাজা বা জমিদারদের বাধা বিপত্তি তাঁকেও সহ্য করতে হয়েছিল। এই ঘটনা নিয়েই পরে কিংবদন্তি রচিত হয়েছে। এগরার উপর দিয়েই কাঁথি যেতে হয়। এগরার হাটনগর শিব মন্দিরের গড়ন এই অঞ্চলের অন্যান্য দেবালয়ের মতন, অর্থাৎ দেউলের মতন। জনশ্রুতি হল উড়িষ্যার রাজা মুকুন্দদেবের আমলে মন্দিরটি তৈরি হয়। শিবের উৎপত্তি সম্বন্ধে সবচেয়ে জনপ্রিয় যে কিংবদন্তিটি পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র প্রচলিত আছে, এখানেও তার প্রচলন রয়েছে। সেই রাখালের গরু চড়ানো, জঙ্গলে গরুর অন্তর্ধান, তার দুগ্ধক্ষরণের কাহিনী। বালেশ্বর, পিপলি ও হিজলি বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলের 3টি বিখ্যাত বন্দর। এই বন্দরগুলির বাণিজ্যপথের মধ্যেই কাঁথি। ভিতরে হলেও কাঁথির প্রাধান্য বাড়ে এই জন্য, অষ্টাদশ শতাব্দীতে কাঁথিতে একটি নিমক এজেন্সি প্রতিষ্ঠিত হয়। এখন যেখানে মহকুমা কাছারি আছে, সেখানেই নিমক এজেন্সির আপিস ছিল। ইংরেজ বণিকদের প্রাচীন কাগজপত্রে কাঁথির নাম কেন্ডোয়া ব্র্যাকেটে কেন্ডোয়া বলে উল্লেখ আছে। ভ্যালেন্টিনের স্মৃতিকথায় দেখা যায় কেন্ডুয়া ব্র্যাকেটে কেন্ডুয়া বা কাঁথিতে ডাচ বণিকদের চাল ও অন্যান্য দ্রব্যাদির ব্যবসায়ের জন্য একটি স্টেশন ছিল। বিদেশিদের এই রপ্তানি বাণিজ্যের ক্রমে যখন অবনতি হয়, তখন নিমকের ব্যবসা বাড়তে থাকে এবং কাঁথি হয় হিজলি ডিভিশনের নিমক এজেন্সির কেন্দ্রীয় আপিস। বঙ্গোপসাগর থেকে 12 মাইল দূরে কাঁথির অবস্থান থেকেই বোঝা যায় খুব প্রাচীন কোনো ঐতিহাসিক নিদর্শন কাঁথিতে পাওয়া সম্ভব নয়। অধিকাংশ নিদর্শনই তার লুপ্ত হয়ে যাবার কথা, বন্যায়, ঝড়ঝঞ্ঝায় ও প্রাকৃতিক দুর্যোগে। কাঁথি মহকুমা আপিসের সামনে একটি যে বড় প্রস্তর মূর্তি আছে, সেটি বাহিরি গ্রাম থেকে এনে রাখা হয়েছে। মূর্তিটি প্রায় 5 ফুট উঁচু, হাত দুটি ভাঙা। কাঁথি টাউন থেকে বাহিরি গ্রাম প্রায় 6-7 মাইল দূরে। মাইল 3 বাসে গিয়ে বাকি 3-4 মাইল হেঁটে যেতে হয়। আমরা তাই গিয়েছিলাম। গ্রামটি দেখে মনে হয় এই অঞ্চলের মধ্যে বাহিরি বেশ প্রাচীন গ্রাম। শোনা যায় এখানে পুকুর ইত্যাদি খোঁড়ার সময় মাটির নিচে থেকে কূপের গাঁথুনি পাওয়া যায়। এছাড়া পুরানো ইটের গাঁথুনি মাটির উপরে ও তলায় মধ্যে মধ্যে দেখা যায়। বোঝা যায় গ্রামে লোকবসতির ইতিহাস বেশ প্রাচীন। গ্রামের মধ্যে বেশ পুরাতন দেবালয়ও আছে। অনেকটা উঁচু জায়গার উপর পরিত্যক্ত অবস্থায় 2টি দেউল আছে, দেখেছি। দেউলের গায়ে লিপি আছে। তার মধ্যে অন্তত একটি লিপি আমরা দেখেছি, ওড়িয়া ভাষায় লেখা। স্বর্গত যোগেশচন্দ্র বসু তাঁর মেদিনীপুরের ইতিহাস গ্রন্থে বাহিরির মন্দিরের 3খানি লিপির কথা বলেছেন। তার মধ্যে একখানি লিপি থেকে জানা যায় যে কাশীদাসের কুলে পদ্মনাভ দাসের পুত্র বিভীষণ দাস নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাহিরির এই মন্দির নির্মাণ করে তাতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করেন। কাশীদাস কুলে বিভীষণ ইতি শ্রীপদ্মনাভাত্মজ শ্রীমান ধর ভূদ চিকর দশৌ প্রাসাদমুচ্চৈর্যম গোপাল প্রতিমাং চ সাধ্ভিঃ প্রতিষ্ঠাং দ্বিজৌ রামং চেহ সুভদ্রয়া সহ জগন্নাথং ব্যবসিদপি। রসিকমঙ্গল গ্রন্থে বলভদ্র দাসের ক্ষুল্লতাত
বিভীষণ মহাপাত্র নামে এক ব্যক্তির নাম পাওয়া যায়। বলভদ্র দাস ছিলেন হিজলি মণ্ডলের অধিকারী। রসিক মণ্ডলে তাঁর পরিচয় দেওয়া হয়েছে এইভাবে: হেনকালে হিজলি মণ্ডল অধিকারী, সদাশিব ভ্রাতা বলভদ্র নামধারী। বিভীষণ মহাপাত্র ক্ষুল্লতাত তার, রাজপরিচ্ছদে তথা থাকে সর্বকাল। রাজ্য অধিকারী আর বহু ধনবান, হিজলি মণ্ডলে নাহি হেন ভাগ্যবান। বাহিনীর মন্দির নির্মাতা লিপিযুক্ত বিভীষণ দাস রসিকমঙ্গল গ্রন্থের এই বিভীষণ মহাপাত্র বলে যোগেশবাবু অনুমান করেছেন। যোগেশবাবুর অনুমান সত্য বলে মনে হয়। উল্লেখযোগ্য হল বাহিনীর এই প্রাচীন দেউল দুটি যে স্থানে প্রতিষ্ঠিত হয়েছে সেই স্থানটি শ্মশান ক্ষেত্র। মন্দির এখন পরিত্যক্ত, কোনো পূজার্চনা হয় না, কোনো মূর্তিও নেই মন্দিরের মধ্যে। গ্রাম্য দেবদেবীর মধ্যে লঙ্কেশ্বরী নামে এক দেবী আছেন। লঙ্কেশ্বরী নাম কেন? বাহিরি গ্রাম পরিদর্শন করে প্রায় 8 মাইল পথ উজান হেঁটে আমরা মুকুন্দপুরে পৌঁছলাম। মুকুন্দপুর থেকে আমরা রসুলপুরের বাসে সন্ধ্যার সময় রসুলপুর নদীর তীরে এসে উপস্থিত হলাম। রসুলপুর নদীর একপাশে কসবা হিজলি গ্রাম, অন্য পাশে কাঁথি থানার অন্তর্গত দৌলতপুর ও দরিয়াপুর। বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক জীবনের রোমান্টিক স্মৃতিমণ্ডিত প্রত্যেকটি স্থান। রসুলপুর নদীর সামনে দাঁড়িয়ে চারিদিকে চেয়ে সেই কথা মনে পড়েছিল। দূরাদয়শ্চক্র নিভস্য তন্নি, তমালতালি বনরাজি নীলা, আভাতি বেলা লবণাম্বুরাশে, ধারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। কিন্তু পায়ের অবস্থা আর মনের অবস্থা তখন এক নয়। মনের সঙ্গে তাল রেখে পা আর চলতে পারছে না। শেষ পর্যন্ত তাই রসুলপুর নদী পার হতে হলো নৌকায়। কান্ডারি নদী পার করে দিল বটে, কিন্তু মাঠ পার করে দেবে এমন কান্ডারি কোথায়? আবার সেই মাঠ, এত মাঠ যে বাংলাদেশে আছে তা কে জানত? গ্রাম্য সঙ্গীদের মুখে শুনলাম আমাদের গন্তব্য গ্রাম মাইল 2 পথ। প্রায় 1.5 ঘন্টা হেঁটে সেই গ্রাম্য হিসাবের মাত্র 2 মাইল পথ শেষ হলো। শিলাবেরিয়া গ্রামে পৌঁছলাম। পরদিন সকালে উঠে খেজুরি অভিমুখে যাত্রা করলাম জনকা গ্রামের ভিতর দিয়ে। গ্রামে এক বিচিত্র দেবী দেখলাম, নীলকুমারী, ধৃতকুমারী, ষাটকুমারী, 3 সহোদরা দেবীর সিঁদুর লিপ্ত পাষাণ মূর্তি। দুধ, পায়স, ক্ষীর ভোগ দেওয়া হয়। কটাক্ষ দুর্গার ধ্যানে পূজা হয়।